মতির বিয়ে হয়েছিল 3 শাশুড়ির সংসারে। বিয়ের কিছু মাস পরেই তার স্বামী বিদেশে কাজে চলে যায়, তাই এখানে তাকে একাই শাশুড়িদের সঙ্গে সংসার করতে হতো। শাশুড়ির বোনেরা অবিবাহিত ছিলেন, সেই জন্য তারা বোনের সংসারেই বসবাস করত। তবে মতির কপালটা খুব খারাপ ছিল। শাশুড়িরা বড্ড বজ্জাত, তাই সুযোগ পেলেই তার উপর নানা রকম ভাবে অত্যাচার করত। আর সারা দিনে সংসারের কাজ তো আছেই। এই যে পাতরানী, সেই চাল ঝাড়তে বসেছ তো ভোরবেলা, এখনো অব্দি চাল ঝাড়া শেষ হলো না? বেলা বেড়ে যাচ্ছে, পুকুর ঘাট থেকে কলসি করে জল কখন ভরে আনবে? বেলা হয়ে গেলেই তো আবার তোমার কষ্ট শুরু হয়ে যায়। তখন বলবে যে আজকে খুব কষ্ট হচ্ছে মা, নদী থেকে জল আনতে, আপনি একটু এনে দিন, বড্ড রোদ, গা হাত পা জ্বালা জ্বালা করে রোদে বেরোলে। রোজ তো পুকুর ঘাট থেকে জল আমিই নিয়ে আসি, আপনাকে তো কোনোদিন আনতে যেতে বলিনি, তাহলে আপনি শুধু শুধু এতগুলো কথা কেন শোনাচ্ছেন? বাবা, সত্যি কথাগুলো বললাম বলে আবার গায়ে ফোসকা পড়লো নাকি? তা তোমার সংসারের কাজ তুমি করবে না তো কি আমরা বুড়ি শাশুড়িরা মিলে করবো? ভালোই স্বপ্ন দেখো মাঝে মাঝে, বৌমা পাটরানির মতো পায়ের ওপর পা তুলে বসে থাকবে, আর আমরা বয়স্ক মানুষেরা খেটে খেটে তোমাকে খাওয়াবো। আরে ছাড় না ওর কথা, শুধু শুধু সকাল সকাল ওর সঙ্গে মুখ লাগিয়ে কেন নিজের দিনটা নষ্ট করছিস? দিন নষ্ট করতে আমিও চাই না রে, কিন্তু এগুলো দেখে তো সহ্য করা যায় না। তুই দেখ না, সেই কোন ভোরবেলা চাল ঝাড়তে বসেছে, বেলা বেড়ে যাচ্ছে, আর যেতে চাইবে পুকুর ঘাটে জল নিয়ে আসতে। এরকম 18 মাসে বছর করে কাজ যদি করে তাহলে কিভাবে চলবে বলতো? আগে জানলে এইরকম নড়বড়ে বউ নিয়ে আসতাম না বাবা। তোর কি, যখন খুশি করবে করুক, তোর এত বলার কি রয়েছে? ওর কাজ তো আর আমরা করে দেব না, দেরি করলে ওকেই মরতে হবে, ওকেই বুঝতে দে। এদিকের কাজগুলো করতে দেরি করলে দুপুরবেলা খেতে দিতেও দেরি করবে, সেটাও বোঝ একটু। হ্যাঁ, এটা আবার তুই ঠিক বলেছিস। যাকে যার জন্য এসেছিলাম, এই নাও, এই কাপড়গুলো কেচে দেবে, বুঝেছো? খুব নোংরা হয়েছে। তোমাকে তো আবার কিছু না বললে তুমি করো না। কোথায় দেখবে যে শাশুড়ি মায়েদের শাড়ি নোংরা হয়েছে, একটু নিজে থেকে গিয়ে কেচে দি, তা নয় কুঁড়ে মানুষ যত সব। আজকে এতগুলো কাপড়? আসলে আজকে তো অনেক বেশি রান্না রয়েছে, পুকুর ঘাটে জল তুলতে যাব, বাসন মাজবো, আবার এতগুলো কাপড় কাচবো, রান্না করতে তাহলে অনেক দেরি হয়ে যাবে। আপনারা যদি একটু রান্নার জোগাড়টা করে রাখতেন তাহলে আমি এসে ঝটপট রান্নাগুলো সেরে ফেলতে পারতাম। দেখলি দেখলি তো বললাম, কেমন ফাঁকিবাজ বৌমা আমাদের। তোর তো দরদ উতলে উঠছিল একটু কথা শোনাচ্ছিলাম বলো। হ্যাঁ তাই তো রে, একটু ভালোভাবে কথা বলেছি কি না বলেছি অমনি সুযোগ নিতে শুরু করে দিয়েছো তুমি। আমরা বয়স্করা বসে ওই আগুনের সামনে গিয়ে রান্না জোগাড় করব, তোমার কি বিবেক বলে কিছু নেই নাকি গো? হাঁটুর ব্যথায় তো দিদিরা বেশিক্ষণ এক জায়গায় বসেই থাকতে পারে না, আর তুমি কি না দিদিদেরকে বলছো কাজ করতে? হ্যাঁ গা, আক্কেল জ্ঞান কবে হবে গা তোমার? আজ তো বিয়ে করে এই বাড়িতে আসোনি, অনেক দিন হলো এসেছো, এই সংসারের নিয়ম কানুন তো সব জানো। দিদিদের ওপর এমন অত্যাচার করতে তোমার গায়ে বাজছে না গো? নিজে যেমন দেরি করেছো তেমন সব কাজ নিজেই করবে। চলো চলো দিদিরা, তোমরা চলো, আমি পান সাজি, একখান পান খাবে খন, মিঠা পাতার পান, খেতে বড়ই খাসা। বাবা মা,
তোমরা এ কোন ঘরে আমায় বিয়ে দিয়েছো? বিয়ের আগে একবারও ভাবনি যে মানুষ একটা শাশুড়ি নিয়ে নাজেহাল হয়ে যায়, আর আমার তো 3খানা শাশুড়ি। হে ঈশ্বর, আর কত কষ্ট আমায় সহ্য করতে হবে। মতি তার বাবা মাকে দুঃখের কথা জানিয়ে অনেক চিঠি লিখত, কিন্তু কোনো উত্তর আসতো না। মতির এক প্রিয় বান্ধবী ছিল জ্যোতি। সে জ্যোতিকেও চিঠির মাধ্যমে অনেক খোঁজ খবর জানানোর চেষ্টা করেছে, কিন্তু কোনো উত্তর পায়নি। তাই একসময় মতি তাদের বাপের বাড়ি এবং প্রিয় বান্ধবীর ওপর খুব রেগে যায়, আর তাদের সঙ্গে যোগাযোগ করার কোনো চেষ্টাই করে না। নিজের ভাগ্যকে সে মেনে নিতে চায়। আমার জীবনটাই বড় কষ্টের। বিয়ের কিছু মাসের মাথায় স্বামী এখানে ফেলে রেখে বিদেশে চলে গেল, একবারও খোঁজ নিল না যে স্ত্রী এই সংসারে কেমন রয়েছে, কিভাবে কাটাচ্ছে। বাড়িতেও কতবার চিঠি দিয়েছি, বাড়ির লোকও একবারের জন্য খোঁজ খবর নেয়নি। যেখানে নিজের মানুষগুলোই ত্যাগ করে দিয়েছে, সেখানে তো পরের আশা করা আমারই ভুল। জানি না এই 3 শাশুড়ির সংসারে আমায় কত অত্যাচার সহ্য করতে হবে। যতক্ষণ শরীরে প্রাণ রয়েছে ততক্ষণ এরা আমায় দিয়ে খাটিয়েই যাবে। হে ঈশ্বর, কেউ নেই আমায় এখান থেকে উদ্ধার করার মতো। মতি, এই মতি, কি রে, ভুলে গেছিস নাকি রে আমায়? কে কে এ কি, আমাকে চিনতে পারছিস না? আমি যে তোর প্রিয় বান্ধবী জ্যোতি রে। এত চিঠি লিখতিস, অথচ এখন আমাকে চোখের সামনে দেখে ভুলেই গেছিস। কতগুলো দিন আমরা একসঙ্গে কাটিয়েছি, বিয়ের পরে কি তোর স্মৃতিশক্তি সব লোপ পেয়ে নাকি গেল রে? জ্যোতি, জ্যোতি, কতদিন পর তোর সঙ্গে দেখা হলো রে। এতগুলো বছর ধরে চিঠি লিখছি, তাও তো কোনো উত্তর দিস না। কি হয়েছে রে তোর? আমার আবার কি হবে, যেখানে ছিলাম সেখান থেকে আসতে একটু সময় লেগে গেল, এই যা। জানিস, আমার খুব কষ্ট রে, খুব কষ্ট। যে সংসারে থাকি সেই সংসারে আমি আর চলতেই পারছি না। মানিয়ে নেওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি বুঝতে পেরেছি ওখানে আমার কোনো দাম নেই। আমি শুধু পরিশ্রম করে যেতে পারলেই ওরা খুশি। আমার শখ আহ্লাদ এগুলোর মূল্য যে ওদের কাছে নেই রে। ভেবেই নে না যে ভগবান হয়তো তোর এখন পরীক্ষা নিচ্ছে। কঠিন দিনের শেষে ঠিক একদিন ভালো দিন আসবেই আসবে। অন্ধকার যত নিবিড় হবে, আলোর সন্ধান কিন্তু ততই কাছে। এইসব কাব্যের কথা ছাড়, এইসব কাব্যের কথা আমার শুনতে আর ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় এই জীবনটা নিজের হাতে শেষ করে দিই। ভালো লাগে না, ধিক্কার জমে গেছে আমার। এরকম করে বলে না রে, অনেক পুণ্যের কারণে ভগবান আমাদের এই মনুষ্য জন্ম দিয়েছে। আর এই মনুষ্য জন্মটা পাবার অধিকার যে সবার থাকে না রে, ভোগ করতেও সবাই পায় না। তুই যখন রয়েছিস তাহলে এটা ভালোভাবে উপভোগ কর। আমি তো বলছি, দেখবি ঠিক একদিন ভালো দিন আসবে। আচ্ছা, তোর এই সমস্যার সমাধান আমি করব, তবে তার আগে তোকে যে আমার একটা কাজ করে দিতে হবে ভাই। কাজ? কি কাজ? এই আমার গলার এই যে সোনার হারটা রয়েছে, এই হারটা, এটা তুই আমার গ্রামে গিয়ে আমার মায়ের কাছে দিয়ে আসবি। জানিস তো, আমার বোনের বিয়ে। মা একটা হারের জন্য খুব কষ্ট পাচ্ছে। হাতের কানের সবই করা রয়েছে, শুধু গলার হারটাই করানো বাকি। মায়ের এই দুশ্চিন্তা আমি দেখতে পারছি না। তুই যাবি বোন, একটু দিয়ে আসবি এটা। আর আমার গ্রামেই তো তোদেরও বাড়ি, একেবারে নিজের বাপের বাড়িতেও কয়েকটা দিন কাটিয়ে আসবি। ততদিন না হয় তোর এই শ্বশুর বাড়ির দায়িত্ব আমার, আমি এই দিকটা সামলে নিচ্ছি।
আর এসে দেখবি তোর শাশুড়িরাও তোর ওপরে আর অত্যাচার করবে না। এমনই ম্যাজিক করে দেব তোর বাড়িতে। তাই সত্যি বলছিস? তুই আমার সংসারের সবকিছু ঠিক করে দিবি? আমিও আমিও তোর কাজ খুব আনন্দের সঙ্গে করে দেব রে। আগে পিছে কোনো কথা জিজ্ঞাসা না করেই মতি তো খুশির চোটে সেই হার নিয়ে চলল নিজের গ্রামের উদ্দেশ্যে। আর জ্যোতি গেল তার শ্বশুর বাড়িতে। এ কি, এ আবার কি নতুন ঢং শুরু করলে মুখে চাপা দিয়ে? কি হয়েছে তোমার? পুকুর ঘাটে গিয়েছিলাম মা, সেইখানে একজন সাধু বাবার সঙ্গে দেখা হলো। সাধু বাবা বললেন যে আমায় একটা কঠিন তপস্যা করতে হবে 10 দিন পরে, তাহলে আমার সংসারের সুখ সমৃদ্ধি আয় উন্নতি সব ভালো হবে। কিন্তু এই 10 দিন আমি যাতে আমার মুখ কাউকে না দেখাই, তাই তো এই উপায়। যা পারে করোগে যা, আমাদের কি? আমাদের এখন খাবার বন্দোবস্তটা করে ফেলো। শোনো, আমি কিন্তু আজকে লুচি আলুর দম খাবো, আজ তো একাদশী। আমি পাকা আমের শরবত, ছাতু মাখা, খই আর দুধ খাবো। আচ্ছা আচ্ছা, আপনারা যেমনটা খাবেন আমি এখনই গিয়ে সব তৈরি করে নিয়ে আসছি। এই নিন মা, সব তৈরি করে এনেছি আপনাদের জন্য। এ কি, এত তাড়াতাড়ি সব হয়ে গেল? তুমি তো এই মাত্র রান্নাঘরে ঢুকলে, আমরা সবে চোখের পলক ফেললাম আর হয়ে গেল। বাটিতেই তো সব রাখা আছে, একবার নিজেরাই পরখ করে দেখে নিন না। হ্যাঁ তাই তো। আমার জন্য দই চিড়ে? কিন্তু আমি তো তোমায় বলিনি যে দই চিড়ে খাবো। তুমি কি করে বুঝতে পারলে যে আমার দই চিড়ে খেতে ইচ্ছা হয়েছে? কাল দুপুরেই তো আপনি এই কথা জানিয়েছেন আমায়, আজ ভুলে গেছেন। বয়স হয়েছে তো, তাই এই অসুবিধাটা। নিন, আর ভাবনা চিন্তা বেশি না করে খেয়ে নিন বরং। আমার তো মনে পড়ছে না যে আমি বৌমাকে কাল বলেছিলাম দই চিড়ের কথা। ঠিক বলেছিস, পুকুর ঘাট থেকে আসার পরে বৌমার এই পরিবর্তন আমি মেনে নিতে পারছি না। চল তো গিয়ে একবার দেখি মেয়েটা রান্নাঘরে কি করছে। কি রে, এসব দেখে তো আমার চক্ষু একদম ছানা বড়া হয়ে গেল। তাই তো, মনে হচ্ছে কোন ডাইনি বিদ্যা রপ্ত করেছে এই মেয়ে। বাবারে, কি সব জিনিস দেখছি! মাছ নিজে নিজে কাটা হচ্ছে, রান্না নিজে নিজে হচ্ছে, বাটনাও নিজে নিজে বাটছে। ওরে বাবারে, কেউ আমায় ধরে, মনে হচ্ছে এক্ষুনি উল্টে পড়ে যাব আমি। এই বয়সে কি এত ধাক্কা সামলানো যায়? বৌমা ওই যে সাধু বাবার কথা এসে বলল, মুখে ঘোমটা, এসব সব ওর ছলনা। এই ডাইনি মনে হচ্ছে আমাদের বাড়িতে ঢুকেছে রূপ ভেদ করে। না না বাবা, এখানে আর থাকবো না, তারপরে দেখা যাবে আমাদেরকে হয়তো সত্যিটা জানার অপরাধে ঘাড় মটকে খেয়ে নিল। চল তাড়াতাড়ি পালাই আমরা এখান থেকে। মাসিমা, ও মাসিমা, বাড়িতে আছেন নাকি? কে বাছা তুমি? ও মা, মতি যে, কতদিন পর আমাদের গ্রামে আসলি। সেই যে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি গেলি আর দেখা নেই তোর। তা কেমন আছিস? ভালোই আছি। জ্যোতির সঙ্গে দেখা হলো। জ্যোতি এই হাতটা আমায় দিয়ে বলল এটা যেন ওর বাড়িতে পৌঁছে দিই, ওর বোনের বিয়ে। এই নিন মাসিমা, হাতটা নিন। এ তো আমার জ্যোতির হার।
এটা তুই কোথায় পেলি রে? আর জ্যোতি তোকে নিজের হাতে এই হার দিয়ে বললো ওর নাকি বোনের বিয়ে। কিন্তু হতবাগী যে 6 মাস হলো এই পৃথিবীতেই আর নেই। নেই মানে? কি হয়েছে ওর? খেতে কাজ করছিল, সেই সময় হঠাৎ বাজ পড়ে। সে কি? তাহলে গত 2 দিন আগে? এ এ কি? আমি এখানে এসে কি শুনছি? না না না, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যাই, তাড়াতাড়ি নিজের শ্বশুর বাড়িতে ফিরে যাই আমি। মতি, মতি, হন্তসন্ত হয়ে কোথায় গেলি মা? আমার সবটা বলে যা। মতি রে। মা, মা, আপনারা আপনারা কেমন আছেন? এই তো আমার ঘুমটা ছাড়া বৌমা চলে এসেছে। বৌমা, তুমি চলে এসেছো। আর আর কোনো দিন তোমার উপর কোনো অত্যাচার করব না, খাটাবো না আমরা বেশি। আমরা বুঝেছি আমাদের দোষটা। কত পরিশ্রম করিয়েছি তোমায় দিয়ে, অনেক খাটিয়েছি, তাই তো আজ ওই ডাইনি আমাদের উপর প্রতিশোধ নেবার জন্য এসেছে। তুমি আর আমাদের ছেড়ে যেও না। হ্যাঁ, তুমি যদি আমাদেরকে ছেড়ে না যাও তাহলে আর ওই ডাইনি আমাদের কাছে ঘেঁষতে পারবে না। আমাদের তুমি ক্ষমা করে দাও বৌমা। আজকে থেকে এই সংসারের কাজ সব আমরা মিলে মিশে করব, তোমার কোনো কষ্ট হবে না। দয়া করে আর তুমি চলে যেও না। এরা তাহলে সবটা বুঝেই ফেলেছে। আর জ্যোতি, জ্যোতি কোথায় গেল? ওই তো চলে যাচ্ছে।